আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা পরের ভিডিওতে মানে এই ভিডিওতে কি শিখবো, আয়তন প্রসারণ সহগ। সাপোজ T1 তাপমাত্রায় একটি বস্তুর দৈর্ঘ্য L1 এবং আয়তন হচ্ছে V1, এবং T2 তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে L2 এবং আয়তন হচ্ছে V2। ঠিক আছে, এখন আমরা জানি কি দেখো, যে তাপমাত্রা বাড়লে কোনো বস্তু তোমার হচ্ছে আয়তনের পরিবর্তন হয়। সাপোজ একটা ঘনক, আমরা কি জানি সুষম, আমরা তোমার হচ্ছে সলিড জিওমেট্রি অধ্যায় থেকে জানি কি ঘনকের আয়তন তোমার হচ্ছে কি আয়তনের সূত্র কি বলছিলাম, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে হচ্ছে তার আয়তন কি হবে, v ইকুয়াল টু হচ্ছে a কিউব। তো সাপোজ এখানে একটা ঘনক আছে যার হচ্ছে আদি দৈর্ঘ্য ছিল, আদি আয়তন ছিল v1 এবং শেষ আয়তন হচ্ছে v2। ঠিক আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি হচ্ছে আদি অবস্থায় হচ্ছে L1 হয় এবং শেষ অবস্থায় যদি হচ্ছে L2 হয়, তাহলে হচ্ছে V2 ইকুয়াল টু আমরা লিখতে পারি L2 কিউব। ঠিক আছে, তো দেখো V2 ইকুয়াল টু লিখতে পারি L2 কিউব। ঠিক আছে, তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের আমরা যেই সূত্র থেকে আমরা দেখো পাই L2 এর মান কি পাই, L2 ইকুয়াল টু হচ্ছে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস হচ্ছে T1। জাস্ট এখানে কি হয়েছে, আমাদের এই L2 এর উপর কিউব হয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের এই অংশটার উপর কি হইতেছে, কিউব হইতেছে, T2 মাইনাস T1 হোল কিউব। ঠিক আছে, তো এই অংশটাকে উপর কিউব করলে আমাদের কি হবে দেখো, V2 ইকুয়াল টু বলতে পারি L1 কিউব প্লাস হচ্ছে 3 L1 স্কোয়ার আলফা L1 T2 মাইনাস হচ্ছে T1 প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র। ঠিক আছে, প্লাস হচ্ছে কি 3 L1 আলফা L1 D2 মাইনাস T1 হোল কিউব প্লাস হচ্ছে কি আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব। তো দেখো আলফা কিউব, আলফা স্কোয়ার, আলফা কিউব, এগুলোর মান তোমার হচ্ছে কি অনেক ছোট হবে। ঠিক আছে, সাপোজ হচ্ছে 16.7 10 ইনভার্স মাইনাস 8 আসলো, এটার উপর যদি স্কোয়ার বা এটার উপর কিউব করে আরও মান ছোট হয়ে যাবে। তো এগুলোকে আমরা ইগনোর করতে পারি, এই অংশটাকেও ইগনোর করলাম, এটাকেও ইগনোর করলাম। ঠিক আছে, জাস্ট আমরা হচ্ছে এইটুকু নিব, এইটুকু নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু হচ্ছে L1 কিউব প্লাস হচ্ছে 3 L1 স্কোয়ার ইন্টু আলফা L1 T2 মাইনাস হচ্ছে T1, বা এটাকে যদি আমরা মডিফাই করে লিখি তাহলে L1 কিউব প্লাস 3 আলফা L1 কিউব প্লাস হচ্ছে T2 মাইনাস T1। আচ্ছা, এখান থেকে দেখো আগের মতো করে আমরা লিখতে পারি না, V1 ইকুয়াল টু হচ্ছে L1 কিউব, তাহলে যে জায়গায় আমাদের কি L1 কিউব আছে সেই জায়গায় আমরা কি লিখবো, V1 লিখে দেবো। ঠিক আছে, V1 বসাই দেবো, তাহলে হচ্ছে V2 ইকুয়াল টু V1 3 আলফা V1 T2 মাইনাস T1। এখন দেখো সেম আগের মতোই 3 আলফা ইকুয়ালস টু কি V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু T2 ডিভাইড বাই T2 মাইনাস T1। তার মানে এই অংশটা কি আমাদের হচ্ছে কি, এই অংশটা আমাদের হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ বা হচ্ছে গামা, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে গামা ইকুয়াল টু হচ্ছে কি 3 আলফা। ক্লিয়ার, গামা ইকুয়াল টু 3 আলফা এখান থেকে লিখতে পারি আমরা। তো দেখো আমাদের নিচের পোর্শনগুলোতে বলা হয়েছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগের কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ সহগ এগুলোর। ঠিক আছে, তো একটা জিনিসের কথা বলা আছে, দেখো রেল লাইনের স্লিপারে কোনোদিন হাত থেকে দেখবা কিছু কিছু স্লিপারের মাঝে এরকম ফাঁক দেওয়া হয়েছে, ছোটো ছোটো ফাঁক দেওয়া হয়েছে। এই ফাঁকটা দেওয়ার কারণ কি দেখো, এই ফাঁকটা দেওয়ার কারণ হতেছে রেলগাড়ির চাকা যখন হচ্ছে রেল লাইনের উপর দিয়ে চলে, হ্যাঁ, তখন সেখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। সাপোজ তুমি হচ্ছে রেলগাড়ির চাকাগুলো যখন নিচে দিকে তাকিয়ে দেখবা, সেসব জায়গা থেকে তোমার হচ্ছে আগুনের ফুলকি বের হইতেছে। তো তাপের কারণে তোমার হচ্ছে গরমের দিন যখন হচ্ছে রেলগাড়ি চলে, হ্যাঁ, তো সেখানে এমনিতে তোমার হচ্ছে তাপ থাকে, আবার রেলগাড়ির চাকার উপর দিয়ে রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ির চাকা চলার ফলে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এর ফলে তোমার কি রেল লাইনটা কি দৈর্ঘ্য প্রসারণের ফলে তোমার হচ্ছে তাপের ফলে কি দৈর্ঘ্য প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ হওয়ার ফলে কি রেল লাইনটা বাঁকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো বাঁকিয়ে গেলে সে জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জায়গায়
রেল লাইনের কিছু কিছু অংশে স্লিপারের মাঝে ফাঁক দেওয়া হয়। ফাঁক দেওয়ার কারণ হচ্ছে কি, ওই যে যখন হচ্ছে প্রসারণ হয়, প্রসারণ হওয়ার ফলে এই অংশটুকু পূরণ করে দিবে, বা এই অংশটুকু তোমার হচ্ছে কি গ্যাপটা ফিল আপ করে দিবে, বা তোমার হচ্ছে কি করবে যাতে বেশি না হয়ে যায় আর কি, প্রসারিত না হয়ে যায়। এই গ্যাপটা থাকার কারণ হচ্ছে কি প্রসারিত যাতে না হয়। প্রসারিত হলেও এই লিমিট পর্যন্ত থাকে, মানে বেশি প্রসারিত হয়ে গেলে তোমার হচ্ছে কি হয়, সেখানে যদি গ্যাপটা না থাকতো, সাপোজ এখানে যদি গ্যাপটা না থাকতো তাহলে কি হতো, দৈর্ঘ্য প্রসারণ হয়ে সেটা বাঁকায় যেত। কিন্তু এই গ্যাপটা থাকার ফলে প্রসারণটা ঠিক সেইভাবে কাজ করতে পারতেছে না, মানে এই গ্যাপটাই ফিল আপ করে দিতেছে বা গ্যাপটা পর্যন্ত আসতেছেই না, ঠিক আছে। তার ফলে তোমার হচ্ছে কি দুর্ঘটনা ঘটা থেকে তোমার হচ্ছে রেল লাইন বা রেলগাড়িটা বেঁচে যাইতেছে। আবার দেখো আরেকটা কথা বলা হইতেছে যে যখন তোমরা হচ্ছে ওই যে মিষ্টি খাওয়ার পর যে দাঁত যদি ব্রাশ না করো, তো দাঁতে হচ্ছে ক্যাভিটি হয়, তখন ডেন্টিস্টের কাছে গেলে তো একটা বিশেষ পদার্থ দিয়ে তোমার হচ্ছে দাঁতের গর্তটি বুঝে দেওয়া হয়। তো এই পদার্থটির প্রসারণটা তোমার হচ্ছে দাঁতের প্রসারণ সহগে সমান করা হয়েছে, যাতে তুমি হচ্ছে ঠান্ডা বা গরম কিছু যদি খাও তাতে দাঁতের সমান প্রসারিত হয়। যদি দাঁতের সমান প্রসারিত না হইতো, বেশি যদি প্রসারিত হয়ে যেত, ওই গর্তগুলোর নিচে যে পদার্থগুলো পূরণ করা হয়, সাপোজ এটা একটা দাঁত, ঠিক আছে, এই দাঁতে যখন ক্যাভিটি জমে তখন কি হয়, দাঁতটা ফাঁকা হয়ে যায়, নিচে ফাঁকা হয়ে যায় মাড়ির নিচে। ওই গ্যাপটা ফিল আপ করার জন্য ডেন্টিস্টরা একরকম পাথর দেয়, ঠিক আছে। এই পাথরটার তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ দাঁতের দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান। যদি বেশি হইতো তাহলে কি এটা বেশি প্রসারিত হয়ে যেত, তাহলে কি দাঁতটা খুলে বের হয়ে আসতো, ঠিক আছে। এই কারণে এটাকে দাঁতের প্রসারণ সহগে সমান করা হয়েছে। আবার তোমার যে পদার্থবিজ্ঞান না জানা অনেক মানুষও তোমার দেখো এই যে দৈর্ঘ্য প্রসারণে আমরা যে দৈনন্দিন জীবনে আমরা যে পড়তেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার অনেক ব্যবহার করতেছে। যেমন গরুর গাড়ির চাকায় বেড়ি যখন পড়ায়, গরুর গাড়ির চাকা দেখছো, এখন তো গরুর গাড়ির চাকা দেখা না দেখারই কথা আর কি। গ্রামের দিকে গেলে দেখবা গরুর গাড়ি বা মহিষের গাড়ির চাকার উপর লোহার পাত থাকে, ওগুলোকে বলে হচ্ছে বেড়ি। তো বেড়ি যখন পড়ায়, ঠিক আছে, ওই চাকার মধ্যে দেখবা এই যে লোহার পাত থাকে, তো ওই বেড়িটা তোমার চাকার তুলনায় তোমার ছোট করা দেওয়া হয়, ঠিক আছে। ছোট করে দেওয়া হয় কারণ যে ওই বেড়ির উপর যখন তোমার তাপ দেওয়া হয় তখন বেড়িটা প্রসারিত হয়ে যাতে চাকার সাথে ছাট লেগে যেতে পারে, ঠিক আছে, ভাবে লেগে যেতে পারে। ওই কারণে তোমার হচ্ছে কি বেড়ির দৈর্ঘ্যটা চাকার দৈর্ঘ্য থেকে কিছুটা ছোট দেওয়া হয়, ঠিক আছে। গরুর গাড়ির চাকার বেড়ি পড়ানো তোমার সম্ভবত ক্লাস 6 কিংবা 7-এ সম্ভবত এগুলো দেওয়া থাকতে পারে, আমি সঠিক জানি না আর কি। তবে এই দৈর্ঘ্য প্রসারণ সহগ ব্যবহার করে তোমরা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের কনসেপ্টটা ব্যবহার করে তোমার গরুর গাড়ির চাকায় তোমার হচ্ছে বেড়ি পড়ানো হয়। আচ্ছা, আবার আরেকটা বলা হইতেছে কোটার মুখ আটকে গেলে অনেক সময় তোমার গরম পানি ঢালা হয়। ওই যে গরম পানি ঢালার কারণ হচ্ছে কি, ওই যে কোটা যাতে তোমার দৈর্ঘ্য প্রসারণ হয়ে সেটা তোমার হচ্ছে কি খুলে আসতে পারে সহজে, ঠিক আছে। আবার নিচে একটা বলা হয়েছে দেখো যে কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাস ফেটে যায়। দেখো গ্লাসের গ্লাসে অনেক সময় গরম পানি ঢাললে দেখো গ্লাসগুলো ফেটে যাইতে পারে। এটা ফেটে যাওয়ার কারণ কি, যে কোথাও কোথাও তোমার হচ্ছে গ্লাসের এই গরম পানি ঢালার ফলে তোমার তাপমাত্রা বেড়ে যায়, প্রসারণটা অন্য অন্য জায়গার তুলনায় বেশি হয়ে যায়, এর ফলে তোমার হচ্ছে ওই জায়গাগুলো ফেটে যায় আর কি। এজন্য কাঁচের গ্লাসে গরম পানি ঢালতে হয় না। আচ্ছা, নিচে একটা ম্যাথ দেওয়া হয়েছে দেখো, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। বলা হয়েছে কি দেখো, সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি, ঠিক আছে। এখন দৈর্ঘ্য পরিবর্তন সহগ হচ্ছে 14.14 × 10⁻⁶ পার সেন্টিগ্রেড, ঠিক আছে। এখন তাপমাত্রা 100 সেন্টিগ্রেড বাড়াইলে এখানে দৈর্ঘ্য সহগ কত হবে। আচ্ছা, এখানে এককগুলোর ক্ষেত্রে, আচ্ছা এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার এককগুলোর ক্ষেত্রে খুবই লক্ষ্য রাখা লাগবে। এই যে গ্রাম পার সিসি, ঠিক আছে, গ্রাম পার সিসি, ঠিক আছে, এটা কি আয়তনটা তোমার লিটারের পরিবর্তে কি ব্যবহার করছে, সিসিতে ব্যবহার করছে, আর গ্রামে কিলোগ্রামের পরিবর্তে কেজিতে ব্যবহার করছে। এর জন্য দেখো এখানে পার সেন্টিগ্রেড ব্যবহার করা হয়েছে। সাপোজ তোমার কোনো ম্যাথে এরকম দেওয়া থাকতে পারে, এই জায়গায় তোমার হচ্ছে কেজি দেওয়া থাকতে পারে, এই জায়গায় লিটার দেওয়া থাকতে পারে। তো এই জায়গায় যদি পার সেন্টিগ্রেড দেওয়া থাকে, ভুলেও এখানে কিন্তু সেন্টিগ্রেড দিয়ে বসা অঙ্ক করো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে অবশ্যই এটাকে সেন্টিগ্রেড না করে এটাকে তোমার হচ্ছে কেলভিনে রূপান্তর করা লাগবে, ঠিক আছে, বা কেলভিন হওয়া লাগবে। যদি না দেওয়া থাকে তাহলে অঙ্কটা ভুল। বা তোমার হচ্ছে কেলভিন, এখানে পার কেলভিন দেওয়া থাকলো তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান, কিন্তু এখানে তোমার গ্রাম বা সিসিতে দেওয়া থাকলো, তাহলে কিন্তু এখানে কেজি পার লিটারে করা লাগবে, বা কেজি পার মিটার কিউবে করা লাগবে, ঠিক আছে। অবশ্যই এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এককগুলো কিন্তু খুবই সাবধান, এককগুলোতে কিন্তু তোমার হচ্ছে এই টাইপের ম্যাথগুলোতে ভুল হওয়ার চান্স 100% থাকে, এককগুলোতে ভুল করা যাবে না, ঠিক আছে। দেখো এখন টেম্পারেচার দেখা যাচ্ছে 100°C, তো এখানে তোমার হচ্ছে টেম্পারেচারকে সেলসিয়াসে রাখবো আমরা,
কেলভিন করব না এগুলোকে, ঠিক আছে, কারণ এখানে পার সেন্টিগ্রেডে করা আছে এবং গ্রাম পার সিসি দেওয়া আছে। তো কেজি মিটার কিউবে দেওয়া থাকলে আমাদের কি করব, এই যে কেলভিন এককে ব্যবহার করব, বা কেলভিন দেওয়া থাকলে কেজি মিটার কিউবে করবো। খবরদার ভুলেও যেন গ্রাম পার সিসিতে না করি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি জানি দেখো, আমাদের ঘনত্ব দেওয়া হয়েছে কি 19.30 গ্রাম পার সিসি এবং দৈর্ঘ্য পরিবর্তন সহ হচ্ছে 14.14 × 10⁻⁶, ঠিক আছে। এবং 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কত পরিবর্তিত হবে, ঠিক আছে। আমরা ঘনত্ব স্বাভাবিক করলে জানি ঘনত্ব কি, ঘনত্ব ইকুয়াল টু এম বাই হচ্ছে ভি, ঠিক আছে। এখন দেখো, তুমি যখন প্রসারিত করতেছো, ঠিক আছে, একটা দৈর্ঘ্য প্রসারিত করতেছো, তখন কিন্তু দেখবা তোমার কোনো ভরের কোনো চেঞ্জ হয় না। জিনিসটা মাইন্ডে রাখো ভালো হবে। সাপোজ তুমি একটা পদার্থের দৈর্ঘ্য বা আয়তন বা তোমার প্রস্থ পরিবর্তন করতেছো, ওই পদার্থের কিন্তু ভর কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন কি হয়, খালি দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হয়, দৈর্ঘ্য পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হয়, ভর যা ছিল তাই আছে। কারণ তোমার কোনো এক্সট্রা কিছু অ্যাড করা হইতেছে না, জাস্ট ওই পদার্থটাকে তুমি পিটিয়ে বা তোমার হচ্ছে কি আপাত প্রসারিত ঘটায় তুমি হচ্ছে কি ওটার দৈর্ঘ্য বাড়াইতেছো, কিন্তু ভর কিন্তু একই থাকতেছে। তো এই জায়গাগুলোতে আমরা কি করব, ভরটাকে ঠিক সেমই রাখবো। তো আমরা দেখো আয়তন প্রসারণ সহগ থেকে কি লিখতে পারি, শেষ আয়তন বা শেষ আয়তনের সূত্র কি, V2 ইকুয়াল টু হচ্ছে কি V1 প্লাস হচ্ছে গামা V1 T2 মাইনাস T1। তো শেষ ঘনত্ব বা ঘনত্বর কি পরিমাণ পরিবর্তন হবে, ঠিক আছে, ঘনত্বটাকে আমরা ধরলাম হচ্ছে কি রো, ঠিক আছে, ঘনত্বটাকে ধরলাম হচ্ছে রো প্রাইম। রো প্রাইম ইকুয়াল টু হচ্ছে এম ডিভাইড বাই হচ্ছে ভি প্রাইম বা V2, ঠিক আছে। তো এম ডিভাইড বাই হচ্ছে V2। আচ্ছা, তো V2 এখানে দেখো V2 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, V2 ইকুয়াল টু হচ্ছে কি, দেখো V1 প্লাস হচ্ছে কি V1 ইকুয়াল টু মানে জাস্ট এখানে V1 দুটো আছে, তাহলে V1 কমন নিলাম, 1 প্লাস গামা T2 মাইনাস হচ্ছে T1, ঠিক আছে। তো এখানে একটা বলছে দেখো লাস্টের দিকে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, মানে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বলতেছে, বলার কারণ হতেছে কি দেখো এখানে তাপমাত্রা পরিবর্তন হইতেছে কি 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বলতে তাপমাত্রা তোমার হচ্ছে কি পরিবর্তন 100 ডিগ্রি সেলসিয়াস করলে, পরিবর্তন 100 ডিগ্রি সেলসিয়াস করলে। আর তাপমাত্রা পরিবর্তন মানে কি T2 মাইনাস T1, ঠিক আছে। জাস্ট আরেকটা লজিক এখানে, যে বাড়ালে বলতে তুমি মানে নর্মালি মনে আমরা কি জানি যে তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এখানে আদি তাপমাত্রা অবশ্যই থাকার কথা ছিল। যেহেতু এখানে আদি তাপমাত্রা নাই, তা সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এখানে তাপমাত্রা পরিবর্তন ধরে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসকে। যদি এই কোশ্চেনটা একটু লজিক্যালি একটু ভুল আছে, তারপরে তোমার হচ্ছে এখানে বাড়ালে বলতে তোমার হচ্ছে জাস্ট এখানে পরিবর্তন করলে, জাস্ট এখানে, ঠিক আছে, পরিবর্তন করলে বোঝানো হয়েছে। তো পরিবর্তন মানে কি T2 মাইনাস T1, তাই এখানে T2 মাইনাস T1 এর জায়গায় আমরা কি লিখবো 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন দেখো আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য পরিবর্তন সহ আলফা ইকুয়াল দেওয়া হয়েছে কি 14 × 10⁻⁶, ঠিক আছে। তো এখানে কি আমাদের আসছে দেখো আয়তন পরিবর্তন সহগ। তো আমরা আয়তন পরিবর্তন সহগ আর দৈর্ঘ্য পরিবর্তন সহগের সম্পর্কে কি জানি, 3 আলফা। জাস্ট আমরা এখানে কি করব, 3 আলফা বসাই দেবো। V2 ইকুয়াল টু হচ্ছে V1 1 প্লাস 3 আলফা ইন্টু হচ্ছে 100। জাস্ট মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, V1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে 100 বসাই দিই, তাহলে দেখো V2 এর আমরা একটা মান পেয়ে যেতেছি। জাস্ট V2 এর মানটা যদি এখানে বসাই দিই, দেখো V2 এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আছে দেখো M V1 1 প্লাস 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁶ ইন্টু 100, ঠিক আছে। তো দেখো এখানে V1, আচ্ছা M ইন্টু V1, এই যে M ডিভাইড বাই হচ্ছে V1, এটা ইকুয়াল টু লিখতে পারি না আমরা রো 1 বা রো যেটা ধরছিলাম আর কি, প্রথম আমাদের একদম অরিজিনাল যেটা দেওয়া আছে যে ঘনত্বটা, সেটা লিখতে পারি না কিনা। দেখো M ডিভাইড বাই V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অরিজিনাল ঘনত্বটা বা আমাদের যেটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে জাস্ট অরিজিনাল ঘনত্বটা যদি লিখি, তাহলে দেখো
19.30 ডিভাইড বাই হচ্ছে কত 1 + 3 ইন্টু 10^6 ডিভাইড বাই 100। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখো আমাদের আসতেছে কত 19.22 গ্রাম পার সিসি। তো এটাই হচ্ছে আমাদের কি, সরি এখানে V2 না, রো 2, ঠিক আছে, রো 2 ভুল বলেছি। আচ্ছা, এটাই হচ্ছে কি আমাদের পরিবর্তিত ঘনত্ব, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের কি পরিবর্তিত ঘনত্ব। ক্লিয়ার? জাস্ট আমরা ঘনত্বের জায়গায় জাস্ট এই মানগুলো বসিয়ে দিয়েছি, শেষ দৈর্ঘ্য পরিবর্তন, শেষ আয়তন পরিবর্তনের মানটা বসিয়ে দিয়েছি। তারপর কি হচ্ছে m/v1। তো m/v1 কি লিখতে পারি, আমাদের যে ঘনত্বটা দেওয়া আছে সেটা, তো জাস্ট এটা এখানে মানটা, তার মানটা এখানে বসিয়ে দিয়েছি, তারপরে এগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন নিচের কোশ্চেনে কি বলে, যদি আরও 1000 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো তাহলে ঘনত্ব কী হবে? যদি আরও 1000 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে হচ্ছে তোমার সোনাটা গলে যাবে। কারণ দেখো 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, ঠিক আছে। এখন সোনার গলনাঙ্ক দেখো কত, 1064 সেলসিয়াস, ঠিক আছে। তো আরও 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো মানে পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হইতেছে কত, দেখো 1000 ডিগ্রি সেলসিয়াস। T2 - T1 = কত হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। মানে কি তোমার শেষ তাপমাত্রাটা এখানে অনেক বেশি চলে যেতেছে, সাপোজ হচ্ছে 3000 বা 4000 এরকম চলে যেতেছে, ঠিক আছে, আদি তাপমাত্রার তুলনায়। তাহলে কি 1064তে সোনা গলে যায়, তার মানে কি শেষ তাপমাত্রা যদি ওই অবস্থায় যায় সোনা তার থাকবে, গলে যাবে, তার মানে ওই তাপমাত্রায় তোমার হচ্ছে কি সোনাটা গলে যাবে, ঠিক আছে। এটা একটা লজিক্যাল কোশ্চেন, তোমার হচ্ছে MCQতে এই ধরনের আসতে পারে। নিচেরটা আর কি, উপরেরটা তোমার CQতে আসবে, বাট নিচেরটা তোমার হচ্ছে MCQতে আসতে পারে। আচ্ছা দেখো, আচ্ছা তরল পদার্থের প্রসারণ। আচ্ছা, তরল পদার্থের প্রসারণ বলতে হচ্ছে আমরা দেখো তরল পদার্থে আমরা কি জানি, দৈর্ঘ্য বা প্রস্থ কিছু নাই তরল পদার্থের। কি আছে তরল পদার্থে, শুধুমাত্র আয়তন আছে, ঠিক আছে। তো তরল পদার্থের প্রসারণটা মূলত কি প্রসারণ, আয়তন বরাবর যে প্রসারণ হবে সেটাই তোমার তরল পদার্থের পরিবর্তন, তো প্রসারণ, ঠিক আছে। কিন্তু সাপোজ একটা পাত্রে একটা পানি রেখে তুমি যখন তাপ দিবা এটাকে, ঠিক আছে, তখন তোমার তাপ দেওয়ার সময় যে শুধু তোমাদের তরলটার পরিবর্তন হবে তা না, তোমার এই পাত্রটারও কিন্তু প্রসারণ হবে। তো তো এই ক্ষেত্রে আমরা যে প্রসারণটা মাপি সাধারণত আমরা তখন দেখো এখানে তরল পদার্থটা সাপোজ হচ্ছে তাপ দেওয়ার ফলে এই লেভেল থেকে উন্নতি হয়ে এই লেভেলে আসলো। তো আমরা সাধারণত যখন প্রসারণ বলি, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এই অংশটুকুকে প্রসারণ বলি, কিন্তু আসলে আমাদের এই অংশটুকু প্রসারণ না। কারণ আমরা দেখো এইটুকুর মধ্যে আমরা কি, আমাদের কি তরলের পাত্র যে আছে পাত্রটার প্রসারণ ঘটতেছে। তো আমরা পাত্র প্রসারণটাকে কাউন্ট করে আমরা বলতেছি যে এইটুকু হচ্ছে প্রসারণ। মানে যে আমরা তখন তাপ দিই তখন হচ্ছে পাত্রটা প্রসারিত হয়, সাথে সাথে তরলটা প্রসারিত হয়। তো তরলের উচ্চতা বাড়ে, ঠিক পাত্রের উচ্চতা বাড়ে, তো আমরা বলি যে এইটুকু হচ্ছে আমাদের পাত্রের মানে তরলের প্রসারণ। আসলে কিন্তু তা না, এটা আসলে আমাদের হচ্ছে কি আপাত প্রসারণ, মানে আপাত দৃষ্টিতে, মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেটা দেখি। পাত্রের প্রসারণটা আমরা তখন চোখে দেখতে পাই না, তরলের প্রসারণটা তো চোখে দেখি যতটুকু উন্নতি হতেছে, কিন্তু পাত্রের প্রসারণ সহ আমরা ধরতেছি এটাকে। মানে কি এটা আমাদের হচ্ছে আপাত দৃষ্টিতে প্রসারণ। তরলের প্রসারণ হবে কি অ্যাকচুয়ালি পাত্রকে না ছাড়া, মানে পাত্র কল্পনা না করে, পাত্রকে না দিয়ে যদি তরলটাকে কোনো অবস্থায় রেখে যদি চাপ দেওয়া সম্ভব হইতো, যদিও সেটা সম্ভব না, তাহলে তরলের যে প্রসারণটা হয় সেটা তোমার হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ। তো আপাত প্রসারণ কোনটা, আপাত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে বিবেচনা করে তরলের প্রসারণ যে আমরা মাপি সেটা তোমার হচ্ছে আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ হচ্ছে কি, প্রকৃত প্রসারণ অ্যাকচুয়াল যেটা প্রসারণ, পাত্রকে বিবেচনা না করে তরলের যে আয়তনের যে প্রসারণ হয় সেটা তোমার হচ্ছে কি প্রকৃত প্রসারণ, ঠিক আছে। তো প্রকৃত প্রসারণ কি আর আপাত প্রসারণ কি, এই দুটো জিনিস তোমার কিন্তু সংজ্ঞায় মাঝে মধ্যে আসে। ঠিক একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেওয়া হয়, দেখো দেখানো হয়েছে যে পারদ কি এটা তরল পদার্থ না, পারদ কি তোমার থার্মোমিটার ব্যবহার করা হয়, জ্বরের মাপর যে থার্মোমিটার, টেম্পারেচার থার্মোমিটার, সেগুলো থার্মোমিটার পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়। তো যখন তোমার হচ্ছে শরীরের টেম্পারেচার বা জ্বর থাকে তখন কি হয়, যখন থার্মোমিটার লাগাও তোমার কি পারদটার আয়তন বাড়তে থাকে, এর ফলে তোমার কি হয় দেখো তোমার তাপমাত্রা তোমার হচ্ছে কি যে স্কেল আছে স্কেলে তোমার হচ্ছে মানটাও ঠিক আস্তে আস্তে তোমার বাড়তে থাকে। এখানে কি হয়, কাঁচের টিউবের মধ্যে তোমার যে পারদটা আছে সেই পারদটার তাপ নেওয়ার ফলে, তোমার শরীর থেকে তাপ নেওয়ার ফলে সেটা তোমার কি আয়তন বাড়তেছে। এর ফলে কি তোমার হচ্ছে
কতটুকু বাড়তেছে সেটা তুমি দেখতে পাও ওই স্কেলের মাধ্যমে এবং তুমি পরিমাপ করতে পারো চল, ঠিক আছে। এইটা তোমার একদম প্রকৃত প্রসারণ, ঠিক আছে। এখানে তোমার পাত্রের প্রসারণটা বা তোমার হচ্ছে নলের প্রসারণটা তোমার কাজে লাগে না, মানে তোমার যে তাপমাত্রা হয় সেই তাপমাত্রা তোমার হচ্ছে কি ওই তোমার ওই নলটা ঠিক প্রসারিত হয় না। কিন্তু তুমি যখন পানি গরম করো সেখানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে, ফলে কি হয় তোমার হচ্ছে কি পানির পাত্রটাও তোমার হচ্ছে কি প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যে প্রসারণটা মাপো সেটা আসলে অ্যাকচুয়াল প্রসারণ হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে আপাত প্রসারণ। আচ্ছা, তো প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের মধ্যে আমরা জাস্ট এখানে রিলেশন দেখব, ঠিক আছে। একটা কাচের বাল্ব নিই আমরা, ঠিক আছে, এইটা পরীক্ষা করার জন্য একটা কাচের বাল্ব নিলাম, ঠিক আছে। কাচের বাল্বটাকে আমরা তরল দ্বারা পূর্ণ করলাম, এই পর্যন্ত আমরা তরল দ্বারা পূর্ণ করলাম, ঠিক আছে। এখন কাচের বাল্বটাকে যখন হচ্ছে আমরা তাপ দেওয়া হলে, দেখো তাপ দেওয়া হলে তোমার হচ্ছে পাত্রটি এই কাচের বাল্বটার প্রসারণ হবে, সেই সাথে তোমাদের কি আমাদের তরলটার প্রসারণ হবে। তো তরলটার পরিবর্তন বিবেচনা না করে, মানে পাত্রের পরিবর্তন বিবেচনা করে আমরা তরলের যে পরিবর্তন বিবেচনা করি সেটা হচ্ছে কি আমাদের তরলের আপাত প্রসারণ। কিন্তু পাত্রের প্রসারণ বিবেচনা না করে আমরা তরলের যে প্রসারণটা বের করবো সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত প্রসারণ। জাস্ট একটু যে আমি জাস্ট এখানে যেটা বললাম যে এই লেভেল পর্যন্ত সাপোজ উচ্চতা বৃদ্ধি পেল পাত্রের, তো এই লেভেল পর্যন্ত আমরা যে উচ্চতা মাপি মানে পাত্রের পরিবর্তন বিবেচনা করে, পাত্রের পরিবর্তন সহ পাত্রের প্রসারণ সহ আমরা তরলের যে প্রসারণটা মাপি সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি আপাত প্রসারণ। আর পাত্র না ছাড়া, পাত্রের পরিবর্তন বিবেচনা না করে তরলের যে মানে পরিবর্তনটা মাপি বা প্রসারণটা মাপি সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত প্রসারণ। সাপোজ আমাদের হচ্ছে এই নলের মধ্যে বাল্ব বিশিষ্ট একটি বাল্বের কাঁচ বাল্বের মধ্যে এ পর্যন্ত একটা তরল দ্বারা পূর্ণ করা হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা তরলটাকে গরম করতে থাকি তাপ দিয়ে, সাপোজ এখানে একটা তাপ দিয়ে গরম করতে থাকতেছে, ঠিক আছে, তাহলে আমরা দেখব কি তরলটা প্রথম অবস্থায় তরলটা কিছুটা নিচে নেমে যায়, এই বি উচ্চতা পর্যন্ত নিচে নেমে যায়। এই নিচে নামার কারণ কি দেখো, তাপ দেওয়ার ফলে তোমার কি হইতেছে, এই বাল্বটা প্রসারিত হইতেছে। তো বাল্বটা প্রসারিত হয় কি বাল্বটার আয়তন বা তোমার হচ্ছে কি প্রস্থ বেড়ে যাইতেছে, প্রস্থ বেড়ে যাওয়ার ফলে কি তরলগুলো নিচে নেমে আসতেছে, ঠিক আছে। এর ফলে তোমার হচ্ছে তরলটা ফার্স্টে বি অবস্থায় চলে আসে। এরপর যতই তাপ দেওয়া হয় দেখবা আমাদের তরলটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং উপরে ওঠার পর সি অবস্থানে গিয়ে পৌঁছায়, ঠিক আছে, সি অবস্থানে গিয়ে পৌঁছায় স্টপ হয়ে যায়। তো এই বি থেকে এই এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি এর যে প্রসারণ হলো, ঠিক আছে, এ থেকে বি এর যে প্রসারণ সেটা হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ, ঠিক আছে। আর এ থেকে সি এর যেটা প্রসারণ সেটা হচ্ছে আমাদের কি তরলের প্রসারণ, ঠিক আছে। তো আমাদের প্রকৃত পরিবর্তন তরলের প্রসারণ এ থেকে সি এর যে প্রসারণ সেটাই হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ, ঠিক আছে, প্রসারণ। আর বি থেকে সি, এই যে বি থেকে সি আমরা জাস্ট এই প্রসারণটা দেখতে পাই অ্যাকচুয়াল ভাবে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আপাত প্রসারণ, মানে আপাত দৃষ্টিতে আমরা যে তরলের প্রসারণটা দেখতেছি, ঠিক আছে, সেটা আমাদের হচ্ছে কি আপাত প্রসারণ। মানে পাত্রের প্রসারণ আর তরলের প্রসারণ দুটাকে বিবেচনা করতেছি, দেখো এখানে পাত্রের প্রসারণ আর তরলের প্রসারণ দুটাই আছে। তাহলে কি বি থেকে সি এর যে প্রসারণ সেটা হচ্ছে কি আমাদের আপাত প্রসারণ, আর এ থেকে সি এর যে প্রসারণ সেটা হচ্ছে কি তরলের প্রসারণ। আচ্ছা, তাহলে দেখো এখানে বলা হয়েছে নিচের দিকে যে নলের প্রস্থচ্ছেদকে যদি আমরা এবি উচ্চতা দিয়ে গুণ করি, নলের প্রস্থচ্ছেদকে যদি এবি উচ্চতাকে নলের প্রস্থচ্ছেদ দিয়ে যদি আমরা এবি উচ্চতাকে গুণ করি তাহলে হচ্ছে যে প্রসারণ পাবো ভিবি, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো, নলের প্রস্থচ্ছেদ দিয়ে যদি আমরা হচ্ছে পাত্রের উচ্চতা এবি কে গুণ করি, ঠিক আছে, তাহলে যে প্রসারণ পাবো ভিবি সে প্রসারণ হচ্ছে কি আমাদের পাত্রের প্রসারণ, ঠিক আছে। আবার বিসি উচ্চতা, ঠিক আছে, আচ্ছা সরি একটু ভুল বলছি আমি এখানে, দাঁড়াও, আচ্ছা আচ্ছা এসি এখানে আপাতত প্রসারণ না, জাস্ট এখান থেকে দেখো একটু
নলের প্রস্থচ্ছেদকে ঠিক আছে, যদি আমরা হচ্ছে এ বি উচ্চতা, ঠিক আছে, এই যে এ বি উচ্চতা, যেটা হচ্ছে এ বি উচ্চতা যদি গুণ করি, তাহলে আমরা যে প্রসারণ পাবো ভিবি, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে পাত্রের প্রসারণ, ঠিক আছে। এবং নলের প্রস্থচ্ছেদকে যদি আমরা হচ্ছে বিসি উচ্চতা দ্বারা গুণ করি, ঠিক আছে, বিসি উচ্চতা দ্বারা গুণ করি, তাহলে সেটা আমরা যেটা প্রকাশ পারবো সেটা হচ্ছে কি তরলের প্রসারণ। বুঝতে পেরেছো? জাস্ট এ বি বরাবর যে আমাদের প্রসারণটা হইতেছে সেটা হচ্ছে কি পাত্রের প্রসারণ, ঠিক আছে। আর বি থেকে সি যে দেখো এ থেকে বি পর্যন্ত আমাদের যে প্রসারণটা হইতেছে, সমস্যা হলে তুমি বই থেকে দেখবা, ঠিক আছে, এটা জাস্ট আমি এখানে যদি দেখতে সমস্যা হয় ভিডিওতে, এ থেকে বি পর্যন্ত যে প্রসারণ হইতেছে, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত যে প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে কি পাত্রের প্রসারণ। আর বি থেকে সি পর্যন্ত, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি তরলের প্রসারণ বা প্রকৃত প্রসারণ। বি থেকে সিতে পর্যন্ত যেটা প্রসারণ হইতেছে সেটা হচ্ছে কি তরলের প্রসারণ। সরি, আমি যখন ভুল বলছিলাম, এসি হবে না, আসলে এসিটা হচ্ছে আমাদেরকে আপাত প্রসারণ হবে, ঠিক আছে। এসি যে তরলের যে এসি বি থেকে সি পর্যন্ত যে প্রসারণ হচ্ছে কি তরলের প্রসারণ বা প্রকৃত প্রসারণ, ঠিক আছে। মানে জাস্ট জিনিসটা একটু খেয়াল করো ভালো হবে। এ থেকে বি যখন আমরা ফার্স্টে পাত্রটাকে যখন পানিটা এই অবস্থায় আছে, ঠিক আছে, যখন আমরা পাত্রটাকে তাপ দিচ্ছি, তখন কি হচ্ছে, পাত্রটার আগে প্রসারণ হচ্ছে, ফলে কি পাত্রটা আয়তন বাড়তেছে, তরলটা নিচে চলে যাচ্ছে। এরপর যখন আমরা তাপ দিচ্ছি, তখন দেখো তরলের উপর তাপ লাগতেছে এবং তরলটা আস্তে আস্তে তখন প্রসারিত হওয়া শুরু করতেছে, এবং প্রসারিত হতে হতে তখন হচ্ছে উচ্চতা বাড়াতে শিখতেছে। তো বি থেকে সি পর্যন্ত দেখো তরলের প্রসারণ কোন জায়গাতে শুরু হয়েছে, বি থেকে বি জায়গায় এসে শুরু হয়েছে, ঠিক আছে, এবং সি জায়গায় এসে শেষ হয়েছে। আর পাত্রের প্রসারণ দেখো এ থেকে শুরু হয়েছে এবং বি থেকে শেষ হয়েছে। তো তরলের যে প্রসারণ সেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত প্রসারণ, এবং এটা হচ্ছে কি বিসি। আর এ বি যেটা, সেটা হচ্ছে কি আমাদের পাত্রের প্রসারণ। তো আমরা এখানে আপাত প্রসারণ হচ্ছে কি, আপাত প্রসারণ জাস্ট আমরা যেটা দেখতে পাই আর কি, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি ভিএল, এটাকে যদি মানে ভিবিসি মাইনাস ভিএবি, জাস্ট তরলের প্রসারণ মাইনাস হচ্ছে কি পাত্রের প্রসারণ। বুঝতে পারছো? জাস্ট আমি এখানে লিখে দিই তরলের প্রসারণ বা প্রকৃত প্রসারণ মাইনাস হচ্ছে কি পাত্রের প্রসারণ, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের তরলের ক্ষেত্রে প্রসারণ, ঠিক আছে। তরলের প্রসারণ, আপাত প্রসারণ আমরা যেটা দেখতে পাই আর কি, আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাই, আমরা যে প্রসারণ দেখি তরলের, সেটা হচ্ছে কি আপাত প্রসারণ। আপাত প্রসারণটা কি তরলের প্রসারণ বা প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের আপাত প্রসারণ। ক্লিয়ার? আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্ত থাকুক, নেক্সট দিন হায়ার ম্যাথ।